কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে, যে যেখানে বসে আমার এই ভিডিও চ্যানেলটি দেখছো, জেএসসি এবং এসএসসি পর্যায়ে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার পক্ষ থেকে এবং আমার চ্যানেল আমার স্কুলের পক্ষ থেকে আজকের ইংরেজি গ্রামারের ন্যারেশন পাঠে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। বন্ধুরা, ইতিপূর্বে আমরা ন্যারেশন পরিবর্তনের পরপর 3টি পর্যায় অতিক্রম করে আজকে চতুর্থ পর্যায়ে এসে তোমাদের মাঝে উপস্থিত। তো আজকে ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন কিভাবে পরিবর্তন করা যায়, অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন কিভাবে পরিবর্তন করা যায় ইম্পারেটিভ সেন্টেন্সে, সেই বিষয়গুলো আলোকপাত করব। তা আশা করি তোমরা আমার সাথে সর্বক্ষণ থাকবে। আর হ্যাঁ বন্ধুরা, এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, পরবর্তী ভিডিও অতি শীঘ্রই পেতে এখনই সাবস্ক্রাইব করে নাও এবং লাইক দিয়ে শেয়ার দিয়ে তোমার বন্ধুদেরকে জানিয়ে দাও। So let's go to change our narration. ইম্পারেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করতে যাওয়ার আগে আমাদের এক নজর পিছনে ফিরে তাকাতে চাই। ইম্পারেটিভ সেন্টেন্স কি, ইম্পারেটিভ সেন্টেন্সের কি বৈশিষ্ট্য থাকে, ইম্পারেটিভ সেন্টেন্স মূলত কিভাবে গঠিত হয়ে থাকে। বন্ধুরা, আমরা পূর্ব শ্রেণীতে পড়ে আসছি ইম্পারেটিভ সেন্টেন্স হলো ওই ধরনের সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা কোনো আদেশ, নিষেধ, অনুরোধ, বড় ধরনের কোনো কমান্ড ইত্যাদি প্রকাশিত হয়ে থাকে। তো সেই ইম্পারেটিভ সেন্টেন্সগুলো মূলত দুটি পর্যায়ে গঠিত হয়ে থাকে। এক ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স রয়েছে যেগুলো শুরুতে ভার্ব দিয়ে সেন্টেন্স গঠিত হয়। আরেক ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স রয়েছে যেগুলো লেট দিয়ে শুরু হয়, অর্থাৎ লেটযুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স। তো আজকে আমরা এই দু ধরনের ইম্পারেটিভ সেন্টেন্সকে কিভাবে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করা যায় সেই বিষয়গুলোই নিয়ে আলোকপাত করব। তো হয়ে যাক ন্যারেশন পরিবর্তন। লেট ছাড়া, অর্থাৎ লেট নামক শব্দ ছাড়া যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, সেই ইম্পারেটিভ সেন্টেন্স একরূপে পরিবর্তিত হবে এবং লেটযুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সগুলো আরেকটু ভিন্ন মাত্রায় পরিবর্তিত হবে। তো যেভাবেই থাকুক না কেন বন্ধুরা, আমরা ইতিপূর্বে বলেছিলাম যে ন্যারেশন পরিবর্তন করার ক্ষেত্রে রিপোর্টেড স্পিচের অর্থ এবং ভাব অনুসারে রিপোর্টিং ভার্বের পরিবর্তন করা লাগে, তাই না? পাশাপাশি আমরা বলেছিলাম যে ন্যারেশন পরিবর্তন করার ক্ষেত্রে রিপোর্টেড স্পিচের পার্সন পরিবর্তন করা লাগে, রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন করা লাগে, নৈকট্যবাচক শব্দগুলোকে দূরত্ববাচক শব্দে রূপান্তর করা লাগে এবং সর্বশেষে আমরা বলেছিলাম যে ইনভার্টেড কমার আগে যে কমাটি ব্যবহৃত হয় সেই কমার পরিবর্তে ভিন্ন ধরনের কনজাংশন, অর্থাৎ সেন্টেন্সের অর্থ অনুসারে, প্রকারভেদ অনুসারে কনজাংশন ব্যবহৃত হয়। তা আজকেও সেই নিয়মগুলো অবশ্যই আমরা ফলো করব। তো শুরুতে আমরা লেট ছাড়া যে সমস্ত ইম্পারেটিভ সেন্টেন্সগুলো আছে সেই ইম্পারেটিভ সেন্টেন্সগুলো পরিবর্তন করার ক্ষেত্রে কি কি বিষয়ের প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে, চলো আমরা এক নজর জেনে নেই। রিপোর্টেড স্পিচের ভাব এবং অর্থ অনুসারে ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন পরিবর্তন করতে গিয়ে আমাদেরকে রিপোর্টিং ভার্বকে অর্ডার, কমান্ড, অ্যাডভাইস, রিকোয়েস্ট, ফরবিড বা প্রহিবিট, বেগ, টেল, আস্ক, প্রপোজ বা সাজেস্ট ইত্যাদি ভার্বের রূপে রূপান্তর করতে হবে এবং এই রূপগুলো মূলত নির্ভর করবে তোমার রিপোর্টেড স্পিচের, অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পিচের যে ইম্পারেটিভ সেন্টেন্সটি আছে সেই সেন্টেন্সটির কী অর্থ এবং কী ভাব প্রকাশ করে। এবং আরেকটা বিষয় বন্ধুদের তোমাদের জানিয়ে দেই বন্ধুরা, সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্সে অনেক সময় অ্যাফার্মেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, কখনো বা নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স থাকে। তো সেই বিষয়গুলো আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। এরপর আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইম্পারেটিভ ভার্বের পূর্বে সাধারণত টু বসাতে হবে এবং নট টু বসাতে হবে। এক্ষেত্রে দুইটা বিষয় লক্ষণীয়। যদি দেখা যায় যে ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচটি অ্যাফার্মেটিভ,
তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইম্পারেটিভ যেই ভার্বটা থাকবে, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে যেই ভার্বটি থাকবে সেই ভার্বের পূর্বে টু বসাবো। আর যদি রিপোর্টেড স্পিচের ইম্পারেটিভ সেন্টেন্সটি নেগেটিভ ইম্পারেটিভ হয়ে থাকে তাহলে ইম্পারেটিভ ভার্বের পূর্বে অর্থাৎ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশনের রূপান্তরের সময় ইম্পারেটিভ ভার্বের পূর্বে নট টু বসাতে হবে। কখনো বা দেখা যাবে যে ভিন্ন রকমের ভার্ব ব্যবহার করে বা বিভিন্ন শব্দের সংযোজন দিয়ে আমরা নট টুকে এড়িয়ে যেতে পারি। তো সেই কিভাবে এড়িয়ে যাব সেই বিষয়গুলো উদাহরণের মাধ্যমে পরিষ্কার হওয়া যাবে আশা করি। এরপরে আসব লেটযুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সগুলোকে কিভাবে পরিবর্তন করা যায়। আমরা জানি লেট দিয়েও ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়। তো লেটযুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স আবার মূলত দু ধরনের থাকে। লেটযুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স কখনো বা দেখা যায় তোমার প্রস্তাব বা সাজেশন অর্থ প্রকাশ করে থাকে, আবার কখনো বা দেখা যায় লেটযুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স প্রস্তাব না বুঝিয়ে অনুমতি প্রার্থনা অর্থে ব্যবহৃত হয়ে থাকে। তো এক্ষেত্রেও দুটি বিষয় আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। তো সে সকল বিষয়গুলো আমরা পরিষ্কার করতে পারবো যদি আমরা উদাহরণের মাধ্যমে বিষয়গুলো একটু চর্চায় যাই। তো সো লেটস গো টু চেঞ্জ আওয়ার ন্যারেশন অফ ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স পরিবর্তন করার ক্ষেত্রে বন্ধুরা আমি বারবার বলছি যে ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচটি কী অর্থ প্রকাশ করে, কী ভাব প্রকাশ করে সেই বিষয়টির প্রতি অত্যাধিক জোর দিতে হবে এবং তার উপর নির্ভর করেই রিপোর্টিং ভার্বের পরিবর্তন ভিন্ন মাত্রার হয়ে থাকে। যেমন আমরা বলবো যে ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচটি যদি কোনো নির্দেশ প্রদান করে থাকে অর্থাৎ নির্দেশার্থে ব্যবহৃত হয়ে থাকে তাহলে রিপোর্টিং ভার্বটিকে আমরা অর্ডারে পরিণত করে নিব। রিপোর্টেড স্পিচের ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি বড় ধরনের কোনো নির্দেশ প্রদান করে থাকে তাহলে রিপোর্টিং ভার্বটিকে আমরা কমান্ডে পরিবর্তন করব। রিপোর্টেড স্পিচের ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি কোনো উপদেশ প্রদান করে থাকে তাহলে রিপোর্টিং ভার্বটিকে আমরা অ্যাডভাইসে ব্যবহার করব। রিপোর্টেড স্পিচের ইম্পারেটিভ সেন্টেন্সটি দিয়ে যদি কোনো অনুরোধ প্রকাশিত হয়ে থাকে তাহলে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তরের সময় আমরা রিপোর্টিং ভার্বটিকে রিকোয়েস্ট হিসাবে ব্যবহার করব। আবার রিপোর্টেড স্পিচের ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি কোনো নিষেধার্থে ব্যবহৃত হয়ে থাকে তাহলে রিপোর্টিং ভার্বটিকে আমরা ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে করার সময় ফরবেড কিংবা ফরবিড বা কিংবা প্রোহিবিট নামক শব্দে রূপান্তর করব ভার্বটিকে। আর যদি দেখা যায় যে ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচের ইম্পারেটিভ সেন্টেন্সটির অর্থ কিছুই বোঝা যাচ্ছে না, অর্থাৎ সেটা কি আদেশ নাকি নিষেধ নাকি অনুরোধ নাকি উপদেশ কিছুই বোঝা যাচ্ছে না, তখন সেই ক্ষেত্রে আমরা আগের মতো টেল কিংবা আস ভার্ব ব্যবহার করব। ঠিক আছে? তো বন্ধুরা চলো, আমার বোর্ডে দেখতে পাচ্ছ কতিপয় এক্সাম্পল আমি লিখে রেখেছি, সেই এক্সাম্পলগুলো আমরা চর্চা করব, তাহলে এই বিষয়টি পরিষ্কার ধারণা পাওয়া যাবে। তো প্রথম সেন্টেন্সটি আমি লিখে রেখেছি, দ্য টিচার সেড টু হিজ স্টুডেন্ট স্ট্যান্ড আপ। শিক্ষক তার শিক্ষার্থীদের বললেন দাঁড়াও। তো এই সেন্টেন্সটি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখো রিপোর্টেড স্পিচ স্ট্যান্ড আপ এরকম একটা শব্দ আছে, স্ট্যান্ড আপ দাঁড়াও। সুতরাং এটা একটা অর্ডার, নির্দেশ প্রদান করেছে যে স্ট্যান্ড আপ দাঁড়াও। তো এইরকম যদি রিপোর্টেড স্পিচটি নির্দেশার্থে যেহেতু এখানে ব্যবহৃত হয়েছে তাই রিপোর্টিং ভার্বটিকে আমরা সেডের পরিবর্তে অর্ডার ভার্বে রূপান্তর করব। ঠিক আছে? তাহলে আমরা যদি লিখি দ্য টিচার অর্ডারড হিজ স্টুডেন্ট
অর্থাৎ রিপোর্টিং ভার্বটিকে আমরা অর্ডারে রূপান্তর করে নিলাম। আর এখানে পার্সোনাল অবজেক্টের আগে যে টু আছে সেই টু শব্দটি উঠে যাবে। এরপর ইম্পারেটিভ ভার্ব যে আছে সেন্টেন্সের মধ্যে, রিপোর্টিভ স্পিচের মধ্যে ইম্পারেটিভ ভার্ব স্ট্যান্ড আপ দাঁড়াও, এই ইম্পারেটিভ ভার্বের পূর্বে একটি টু শব্দের সংযোজন তোমাদের দিতে হবে। তাহলে হি ইজ স্টুডেন্ট টু স্ট্যান্ড আপ। তাহলে সেন্টেন্সটি কী দাঁড়ালো? দ্য টিচার অর্ডার্ড হিজ স্টুডেন্টস টু স্ট্যান্ড আপ। শিক্ষক তার শিক্ষার্থীদেরকে দাঁড়াতে নির্দেশ দিয়ে এলেন। ঠিক আছে, নেক্সট সেন্টেন্সটা যদি আমরা যাই, দ্য জেনারেল সেড টু দ্য সোলজার্স মার্চ অন। সেনাপ্রধান বললেন মার্চ অন, গো অন, এগিয়ে যাও। এখানে যখন কোনো দলকে কোনো সেনাপতি বা কোনো কমান্ডার নির্দেশ দিয়ে থাকে তখন সেই নির্দেশটা একটা বড় ধরনের নির্দেশ হয়ে থাকে। আর বড় ধরনের নির্দেশ প্রকাশ করতে গিয়ে আমাদেরকে কমান্ড শব্দটি দিয়ে রিপোর্টিং ভার্ব পরিবর্তন করব। তাহলে এখানে দ্য জেনারেল সেড টু দ্য সোলজার্স মার্চ অন, এখানে দেখো মার্চ অন দিয়ে একটি বড় ধরনের নির্দেশ প্রদান করছে। সেনাপ্রধান তার সৈন্যদলকে বললেন যে এগিয়ে যাও। বড় ধরনের কমান্ড, হাই কমান্ড। সো এরকম হাই কমান্ড যদি হয় তাহলে রিপোর্টিং ভার্বটি পরিবর্তিত হয়ে যাবে কমান্ড। তাহলে আমরা লিখি দ্য জেনারেল কমান্ডেড, পাস্ট ফর্ম, দ্য জেনারেল কমান্ডেড দ্য সোলজার্স। টু শব্দটা এখানে উঠে গেল, টু মার্চ ওয়ান, অর্থাৎ ইম্পারেটিভ ভার্বের পূর্বে আমরা টু নামক একটি শব্দের ব্যবহার করেছি। তাহলে দাঁড়ালো কি সেন্টেন্সটি? দ্য জেনারেল কমান্ডেড দ্য সোলজার্স টু মার্চ ওয়ান। নেক্সট সেন্টেন্স যদি যাই, মাহবুব সেড টু হিজ সান ডোন্ট ইট ডার্টি ফুড। মাহবুব তার সন্তানকে বললেন নোংরা খাবার খেও না। এটা এক ধরনের নিষেধ, তাই না? এটা এক ধরনের নিষেধ, আবার এটাকে উপদেশও ধরতে পারি। বাবা যেহেতু তার সন্তানকে বলেছে তাহলে সেটাই নিষেধ না হয়ে মূলত একটা উপদেশ হিসাবে গণ্য করা যায়। তাহলে আমরা যেহেতু এই সেন্টেন্সটি অর্থাৎ রিপোর্টেড স্পিচটি দিয়ে একটি উপদেশ প্রকাশিত হয়েছে, সেই জন্য রিপোর্টিং ভার্ব সেডকে পরিবর্তন করে আমরা অ্যাডভাইজে রূপান্তর করব। তাহলে আমরা লিখতে পারি মাহবুব অ্যাডভাইজড হিজ সান। এখানে একটা বন্ধুরা একটা বিষয় লক্ষণীয়, সেটা হলো এই যে রিপোর্টেড স্পিচটি ইম্পারেটিভ সেন্টেন্সের একটা রিপোর্টেড স্পিচ, এটা কিন্তু একটা নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স। তো নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স যদি হয় তাহলে ইম্পারেটিভ ভার্ব ব্যবহার করার আগে আমাকে টু, আগে যেমন টু ব্যবহার করেছি এখানে নট টু শব্দ ব্যবহার করব। তাহলে আমরা লিখতে পারি নট টু ইট ডার্টি ফুড। তাহলে কী দাঁড়ালো? মাহবুব অ্যাডভাইজড হিজ সান নট টু ইট ডার্টি ফুড। মাহবুব তার সন্তানকে নোংরা খাবার না খেতে উপদেশ দিলেন। ঠিক আছে, তো এখানে বন্ধুরা একটু বিষয় তোমাদের পরিষ্কার করে দিতে চাই। এটা উপদেশ অর্থে আমরা অ্যাডভাইস শব্দের ব্যবহার করেছি, যেহেতু রিপোর্টেড স্পিচটি উপদেশ হিসাবে অর্থ প্রকাশিত হয়েছে। এখন তুমি যদি মনে করো এই নট টুকে এড়াতে চাও যে আমি নট টু শব্দটা লিখব না, তাহলে এই অ্যাডভাইস নামক যে ভার্বটিকে আমরা রূপান্তর করেছি সেই অ্যাডভাইস ভার্বের পরিবর্তে আমরা যদি ফরবেড বা প্রহিবিটেড শব্দটা ব্যবহার করি তাহলে এখানে নট টু আর লাগবে না। তখন সেন্টেন্সটি দাঁড়াবে মাহবুব ফরবেড হিজ সান টু ইট ডার্টি ফুড। অর্থাৎ নট শব্দের নটকে এড়াতে চাইলে আমাকে ওই এখানে অ্যাডভাইস শব্দের একটা অপোজিট ভার্ব, বিপরীত ভার্ব ফরবিড বা ফরবেড বা প্রহিবিট নামক
ভার্বটিকে যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে নটকে আমরা এড়াতে পারবো। যাই হোক, সেই বিষয়গুলো আমরা পরে আরেকবার আলোকপাত করব। তারপরে সেন্টেন্সটা দেখো, হি সেড টু মি উড ইউ হেল্প মি। সে আমাকে বলল, তুমি কি আমাকে সাহায্য করবে? বন্ধুরা, এই সেন্টেন্সটি একটু লক্ষ্য করো তো। ডাইরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পিচটি মনে হচ্ছে যেন এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই না? উড ইউ হেল্প মি, তুমি আমাকে সাহায্য করবে, প্রশ্ন করা হয়েছে, তাই না? উড কুড শব্দ দিয়ে যখন কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তখন মনে রাখবে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রকৃত অর্থে নয়, সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হিসাবে প্রকাশিত। ভদ্রতার খাতিরে উড এবং কুডকে আগে ব্যবহার করে এভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের মতোই ইম্পারেটিভ সেন্টেন্স প্রকাশিত হয়। তাহলে আমরা ধরে নিব উড ইউ হেল্প মি এই সেন্টেন্সটি ইন্টারোগেটিভ না, বরং এটা ইম্পারেটিভ সেন্টেন্সের এক্সাম্পল। তাহলে হি সেড টু মি উড ইউ হেল্প মি, সে আমাকে বলল, তুমি কি আমাকে সাহায্য করবে। এটা কি প্রকাশ হয়েছে বলো তো? এখানে একটা অনুরোধ প্রকাশ করা হয়েছে, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে। কুড ইউ হেল্প মি, ক্যান ইউ হেল্প মি, উড ইউ হেল্প মি, উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি, উড ইউ মাইন্ড হেল্পিং মি। এরকম যদি থাকে তাহলে অনুরোধ অর্থ প্রকাশিত হয়ে থাকে। তো অনুরোধ যদি রিপোর্টেড স্পিচ দিয়ে যদি অনুরোধ অর্থ প্রকাশিত হয় তাহলে রিপোর্টিং ভার্বকে আমরা পরিবর্তন করে রিকোয়েস্ট লিখে দিব। তাহলে আমরা লিখতে পারি হি রিকোয়েস্টেড মি টু হেল্প হিম। এখানে একটু পার্সনের পরিবর্তন হচ্ছে, তাই না? মি ছিল ফার্স্ট পার্সন, আমরা বলেছিলাম আগের নিয়মগুলোতে ফার্স্ট পার্সন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। অবজেক্টিভ ফর্ম হিসাবে মি ব্যবহৃত হয়েছে, তাহলে হি এর কাছ থেকে অবজেক্টিভ ফর্ম হিসাবে আনতে গেলে হিম আনতে হয়। সেজন্য সেন্টেন্সটি দাঁড়ালো হি রিকোয়েস্টেড মি টু হেল্প হিম, সে তাকে সাহায্য করার জন্য আমাকে অনুরোধ করলো। ঠিক আছে, নেক্সট সেন্টেন্স যদি যাই, মাদার সেড টু হিম ডোন্ট গো দেয়ার। মা তাকে বলল সেখানে যেও না। এখানে একটা নিষেধমূলক একটা বাক্য প্রকাশিত হয়েছে। তো নিষেধ যদি হয়ে থাকে রিপোর্টেড স্পিচ দিয়ে, আমরা বলেছিলাম রিপোর্টিং ভার্বটা পরিবর্তন করব ফরবিড বা প্রহিবিট নামক ভার্ব দিয়ে। তাহলে আমরা সে ভার্বের পরিবর্তে আমরা ফরবেড দিতে পারি অথবা প্রহিবিটেড দিতে পারি। তাহলে আমরা লিখব মাদার ফরবেড কিংবা প্রহিবিটেড। মাদার ফরবেড হিম টু গো দেয়ার। এখানে দেখো তো বন্ধুরা, এই যে ইম্পারেটিভ সেন্টেন্সটি ছিল এটা কিন্তু নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স ছিল। তো সেই হিসাবে ইম্পারেটিভ ভার্বের পূর্বে এই যে গো ইম্পারেটিভ ভার্ব, এই গো ইম্পারেটিভ ভার্বের পূর্বে কিন্তু নট টু বসার কথা ছিল, কিন্তু আমরা টু বসিয়েছি। কেন? এখানে রিপোর্টিং ভার্ব ফরবেড বা প্রহিবিট সে নিজেই একটি নেগেটিভ ফর্ম, নেগেটিভ অর্থ, নেগেটিভ মিনিং তোমার প্রকাশ করে থাকে। সেজন্য এখানে আর নট লাগবে না। যদি এটাকে ফরবেড বা প্রহিবিটেড না দিয়ে অন্য কোনো ইতিবাচক বা অ্যাফার্মেটিভ কোনো ভার্ব ব্যবহৃত হতো তাহলে অবশ্যই এখানে নট টু ব্যবহার হতো। ঠিক আছে, ওই যে একটু আগে বলেছিলাম যে নটকে এড়ানো যায় যদি নেতিবাচক বা নেগেটিভ কোনো ভার্ব ব্যবহার করা যায়। আচ্ছা, তারপরে দেখো, রহিম সেড টু দ্য বয় প্রে টু আল্লাহ। রহিম বালকটিকে বলল আল্লাহর কাছে প্রার্থনা করো। এটা কি বোঝাচ্ছে? এটা কি উপদেশ দিয়েছে? যদি উপদেশ মনে করো তাহলে অ্যাডভাইস ব্যবহার করতে পারো। আর যদি মনে করো যে না এটা উপদেশ না কিন্তু কি সেটা বুঝতে পারতেছি না, কি অর্থ প্রকাশ করে, এটা কি প্রার্থনা প্রকাশ করে, নিষেধ প্রকাশ করে, নাকি নির্দেশ প্রকাশ করে, নাকি অনুরোধ প্রকাশ করে, আমরা বুঝতে পারছি না। তো না বুঝতে পারলে আমরা বলেছিলাম যে রিপোর্টেড স্পিচ দিয়ে যদি কোনো ভাব বা অর্থ বোঝা না যায়, সেটা কি নিষেধ না আদেশ না উপদেশ, এরকম যদি না বোঝা যায়, পরিষ্কার না হওয়া যায়, তাহলে রিপোর্টিং ভার্বটিকে সরাসরি আমরা টেল ভার্বে
বা আস্ক ভার্বে রূপান্তর করে দিব। তাহলে আমরা সের পরিবর্তে আমরা লিখতে পারি রহিম টুল্ড অথবা আস্ক। যদি আমরা টুল্ড দেই তাহলে টু বসাবো না, আর আস্ক দিলে টু বসাবো। তাহলে রহিম টুল্ড দ্য বয়, কিংবা রহিম আস্ক টু দ্য বয় টু প্রে আল্লাহ, টু প্রে টু আল্লাহ, অর্থাৎ আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য বলল। অর্থাৎ এই রিপোর্টেড স্পিচটি দিয়ে কোন অর্থ, কোন ভাবার্থ প্রকাশিত হয়েছে সেটা আমরা বুঝতে পারিনি বলে আমরা রিপোর্টিং ভার্বটিকে টেল ভার্বে কিংবা আস্ক ভার্বে রূপান্তর করে দিলাম। আবার নেক্সট সেন্টেন্সে যদি যাই, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট ডোন্ট ডু ইট এগেন। শিক্ষক ছাত্রটিকে বলল এই কাজটি আর করবে না, আবার ইহা করবে না। এই যদি হয়ে থাকে তাহলে এটা দিয়ে কি প্রকাশিত হয়ে থাকে? নিশ্চয়ই এটা দিয়ে একটা নিষেধাজ্ঞা প্রকাশিত হয়েছে। তো নিষেধাজ্ঞা যদি প্রকাশিত হয়ে থাকে তাহলে আমরা বলেছিলাম রিপোর্টিং ভার্বটি ফরবেড কিংবা প্রহিবিট হিসাবে আমরা ব্যবহার করব। তো এখানে আমরা ফরবেড বা প্রহিবিটেড শব্দটি দিয়ে রিপোর্টিং ভার্বের পরিবর্তন করব। তাহলে আমরা লিখব দ্য টিচার ফরবেড, the teacher forbade the student to do it again. শিক্ষক ছাত্রটিকে নিষেধ করলো এটা যেন আর না করে। এখানে দেখো এটা কিন্তু একটা নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স। এখানেও কিন্তু আমরা নট টু ব্যবহার করতে পারতাম ইম্পারেটিভ ভার্বের পূর্বে, কিন্তু ইম্পারেটিভ ভার্বের পূর্বে নট টু কেন ব্যবহার করিনি? যেহেতু রিপোর্টিং ভার্বটা আমরা নেতিবাচক নেগেটিভ ফর্মে লিখে ফেলছি, সেই জন্য এখানে আর নট টু ব্যবহার করা লাগবে না, অর্থাৎ নট শব্দটি ব্যবহার করা লাগবে না, নটকে এড়ানো যায় ফরবেড নামক রিপোর্টিং ভার্বটি দিয়ে। তো ঠিক আছে, এভাবে বন্ধুরা আমরা সিম্পল ইম্পারেটিভ সেন্টেন্সগুলোকে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করতে থাকব। এরপরে আসা যাক, ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচটি যদি লেট যুক্ত থাকে তাহলে কিভাবে পরিবর্তন করব? অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচটি যদি লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে থাকে তাহলে আমাদের এক্ষেত্রে রিপোর্টেড স্পিচের পূর্বে কনজাংশন দ্যাট ব্যবহার করতে হবে। কি বলেছিলাম? লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে লেট দ্বারা কি প্রকাশ করে, লেট যদি ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে সেই লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সটি কি অর্থ প্রকাশ করে সেই বিষয়টি আমাদের অনুধাবন করতে হবে। প্রথমে লেট দিয়ে কি প্রস্তাব বা কোনো সাজেশন প্রকাশ করে থাকে, নাকি লেট দিয়ে অনুমতি প্রকাশ করে থাকে? কখনো দেখবে ইম্পারেটিভ সেন্টেন্স লেট দ্বারা যুক্ত হলে প্রস্তাব প্রকাশ করে থাকে, কখনো বা ইম্পারেটিভ সেন্টেন্সে লেট দ্বারা অথবা লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স প্রস্তাব প্রকাশ না করে অনুমতি অর্থে প্রকাশিত হয়ে থাকে, অর্থাৎ অনুমতি প্রকাশ করে। তো এখন কখন লেট দ্বারা প্রস্তাব বোঝায় আর কখন লেট দ্বারা প্রস্তাব বোঝায় না সেটা আমরা কিভাবে বুঝব? এটা বুঝে নেওয়ার একটা সহজ পথ আছে, সেটি হলো তোমরা লক্ষ্য করবে ইম্পারেটিভ সেন্টেন্স যখন লেট দ্বারা আরম্ভ হবে, লেটের পরে যদি আস নামক একটি শব্দ থাকে তাহলে সোজা সেটাকে ধরে নিবে একটা প্রস্তাব প্রকাশ করে। যেমন লেট আস গো টু দ্য মার্কেট, চলো বাজারে যাই। লেটস গো টু ডু ইট, চলো ইহা করি। এরকম যদি লেটের পরে আস থাকে তাহলে সেটা দিয়ে প্রস্তাব প্রকাশ করে, আর লেটের পরে যদি আস না থাকে তাহলে সেই ইম্পারেটিভ সেন্টেন্সটি দিয়ে অনুমতি প্রকাশ করে থাকে। তো যদি লেট দিয়ে প্রস্তাব বোঝায়, অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচটি ইম্পারেটিভ সেন্টেন্স অবশ্যই, এবং সেটি লেট দ্বারা প্রকাশিত, এবং লেট দ্বারা প্রকাশিত ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি প্রস্তাবই বোঝাই থাকে, অর্থাৎ লেটের পরে যদি আস থাকে, তাহলে ওই ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স
কে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করার ক্ষেত্রে রিপোর্টেড স্পিচের পূর্বে কনজাংশন দ্যাট বসাতে হবে, মনে রাখতে হবে। আমি যে রিপোর্টেড স্পিচটা ব্যবহার করব, সেই রিপোর্টেড স্পিচটি ব্যবহার করার পূর্বে আমাকে কনজাংশন দ্যাট ব্যবহার করতে হবে কমার পরিবর্তে। ক্লিয়ার? আচ্ছা, দ্বিতীয়ত যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে, লেটের স্থলে শুড বসাতে হবে। শুড, SHOULD, শুড। লেটের পরে শুড শব্দটি বসাতে হবে, সরি লেটের পরে নয়, লেটের স্থলে, লেটের পরিবর্তে শুড ব্যবহার করব। তবে এক্ষেত্রে যদি পার্সোনাল অবজেক্টের পূর্বে কোনো টু থাকে, তাহলে সেই টু অবশ্যই অপরিবর্তিত অবস্থায় থাকবে। দেখো, আমরা উদাহরণের মাধ্যমে এগুলো পরিষ্কার হয়ে নেই। মাদার সেড টু মি লেট আস গো হোম। দেখো তো, এখানে একটা ইম্পারেটিভ সেন্টেন্স আছে রিপোর্টেড স্পিচের মধ্যে, এবং এই ইম্পারেটিভ সেন্টেন্সটি লেট দ্বারা আরম্ভ হয়েছে, এবং লেট দ্বারা আরম্ভ হওয়ার পরেও ইম্পারেটিভ সেন্টেন্সটি এটি প্রস্তাব নাকি অনুমতি প্রকাশ করছে, চলো সেটা বাছাই করে নেই। আমরা বলেছিলাম লেটের পরে যদি আস থাকে তাহলে সেটা প্রস্তাব বোঝায়। তাহলে এখানে দেখো লেটের পরে আস আছে, তাহলে সেটা প্রস্তাব বোঝানো হয়েছে। লেট আস গো হোম, চলো বাড়ি যাই, একটা প্রস্তাব বোঝানো হয়েছে। মা বলল আমাকে চলো বাড়ি যাই। তো এরকম যদি প্রস্তাব বোঝায়, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স লেট দ্বারা আরম্ভ হবে এবং লেটযুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি প্রস্তাব বোঝায়, তাহলে রিপোর্ট ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তরের সময় আমরা রিপোর্টিং ভার্বকে কোনো পরিবর্তন করব না, যা আছে তাই রেখে দিব। তাহলে মাদার সেড টু মি, মাদার সেড টু মি লেট আস গো হোম, এই কথাটা বলা আছে, তাই না? তো বন্ধুরা, আমি একটা কথা মিস্টেক করেছি, সেটা হলো যদি লেট দ্বারা প্রস্তাবই বোঝায় তাহলে রিপোর্টিং ভার্বটি অবশ্যই পরিবর্তন হবে, এবং সেই পরিবর্তন হয়ে রিপোর্টিং ভার্বটি হয়ে যাবে প্রপোজড বা সাজেস্ট। ঠিক আছে, আমি আরেকবার ক্লিয়ার করে নেই। ডাইরেক্ট ন্যারেশনে লেট দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স যদি ইনভার্টেড কমার ভিতরে থাকে, অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচটি যদি লেটযুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে থাকে এবং সেটি যদি কোনো প্রস্তাব প্রকাশ করে থাকে, তাহলে ইনডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টিং ভার্বটি তোমার প্রপোজড অথবা সাজেস্টেড শব্দে রূপান্তরিত হবে। তাহলে দেখো, আমরা মাদার সেড টু মি লেট আস গো হোম, আমি এটাকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে রূপান্তর করতে গেলে লিখব মাদার প্রপোজড মি, প্রপোজড টু মি। এখানে টু উঠলো না কেন? আমরা বলেছিলাম এরকম যদি প্রস্তাব বা লেটযুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স যদি হয়, তাহলে পার্সোনাল অবজেক্টের আগে যদি টু থাকে, তাহলে ইনডাইরেক্ট ন্যারেশনে গিয়েও সেই টু থেকে যাবে। তাহলে মাদার প্রপোজ টু মি, মা আমার কাছে প্রস্তাব করলো। এরপরে বলেছিলাম কি, যে ইনভার্টেড কমার আগে যেই কম আছে সেই কমার পরিবর্তে কনজাংশন দ্যাট বসবে। তাহলে আমরা দ্যাট বসিয়ে নিলাম। মাদার প্রপোজড টু মি দ্যাট। তারপরে কি বলছিলাম, লেটের স্থলে আমাদেরকে শুড বসাতে হবে, লেটের স্থলে শুড বসাবো। এবং এখানে দেখো একটা পার্সন আছে আস, এই পার্সনটা পরিবর্তন হবে, পার্সনটা পরিবর্তন হয়ে কি হবে, তোমার উই হয়ে যাবে। মি এবং মাদার এই দুইটি মিলে উই হয়ে যাবে, সেজন্য আমরা লিখব উই, দ্যাট উই। তারপরে লেটের পরিবর্তে আমরা শুড ব্যবহার করব, উই শুড গো হোম, উই শুড গো হোম। তাহলে কী দাঁড়ালো সেন্টেন্সটি, মাদার প্রপোজড টু মি দ্যাট উই শুড গো হোম। মাদার প্রপোজড টু মি দ্যাট উই শুড গো হোম, মা আমার কাছে প্রস্তাব রাখলো যে আমাদের বাড়ি যাওয়া উচিত। ঠিক আছে, নেক্সট সেন্টেন্সটা যদি আমরা যাই, কামাল সেড টু হিজ ফ্রেন্ডস লেট আস নট মিস দিস চান্স। এখানেও দেখো
লেট দ্বারা প্রস্তাব বোঝানো হয়েছে। যেহেতু লেটযুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সটি দিয়ে যেহেতু প্রস্তাব প্রকাশিত হয়েছে, তাই ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তরের সময় রিপোর্টিং ভার্বটিকে আমরা প্রপোজড বা সাজেস্টেডে রূপান্তর করব। তাহলে আমরা লিখতে পারি কামাল প্রপোজড বা সাজেস্টেড, যে কোনো একটা বসালেই হয়ে যায়। কামাল সাজেস্টেড টু হিজ ফ্রেন্ডস দ্যাট, কমার পরিবর্তে দ্যাট বসাতে হবে, দ্যাট লেট আস নট মিস দ্য চান্স। এখানে আস নামক একটি পার্সন আছে, এটাকে পরিবর্তন করতে হবে। তো এই পার্সনটা পরিবর্তন করতে গেলে হিজ ফ্রেন্ডস এবং কামাল এই দুইজনের মধ্য থেকে কি হিসাবে রূপান্তরিত হয়ে আসবে? হিজ ফ্রেন্ডস, এখানে দে আসবে, দে আসবে, সাবজেক্ট হিসাবে দে আসবে। তারপরে লেটের পরিবর্তে আমরা বলছি শুড বসাবো। দে শুড নট যেভাবে আছে সেভাবেই থেকে যাবে, দে শুড নট মিস দিস চান্স। এটা একটা নৈকট্যবাচক শব্দ, এটা হয়ে যাবে দূরত্ববাচক শব্দে, দ্যাট চান্স, দ্যাট চান্স। ঠিক আছে, এরপরে সেন্টেন্সটা দেখো, দ্য হেয়ার সেড টু দ্য টর্টয়েস লেট আস রান এ রেস। এটাকে যদি পরিবর্তন করি, এইটাও একটা প্রস্তাব বোঝানো হয়েছে। দ্য হেয়ার প্রপোজড, the hare proposed to the tortoise that they should, লেটের পরিবর্তে শুড বসলো, they should run a race, they should run a race। ঠিক আছে, এভাবে আমরা লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে যদি কোনো প্রস্তাব প্রকাশিত হয়, তাহলে আমরা রিপোর্টিং ভার্বটিকে প্রপোজড কিংবা সাজেস্টে রূপান্তর করব। তারপর কমার পরিবর্তে কনজাংশন দ্যাট ব্যবহার করব, লেটের স্থলে শুড ব্যবহার করব, তারপরে পার্সন পরিবর্তন করে বাকি নিয়মগুলো ফলো করব। ঠিক আছে, এরপর আসা যাক, লেট দিয়ে প্রস্তাব না বুঝিয়ে যদি অনুমতি প্রকাশিত হয় বা অনুমতি প্রকাশ করে, তাহলে কি দাঁড়াবে? লেট দিয়ে প্রস্তাব না বুঝিয়ে যদি অনুমতি প্রকাশিত হয়, যেমন হি সেড লেট হিম টেল দ্য স্টোরি, সে বলল তাকে গল্পটি বলতে দাও। এটা কি প্রস্তাব? কখনোই না, এটা একটা অনুমতি চাইছে, তাকে গল্পটি বলতে দাও, বলার একটা অনুমতি চাইছে। তো অনুমতি যদি প্রকাশিত হয়ে থাকে, তাহলে রিপোর্টিং ভার্বের কোনো পরিবর্তন হবে না ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তরের সময়। তাহলে হি সেড লেট হিম টেল দ্য স্টোরি, আমরা লিখব হি সেড লেট হিম টেল দ্য স্টোরি। এখানে যেই নিয়মটি প্রযোজ্য হয় সেটা একটু লক্ষ্য রাখবে, সেটা হলো লেট দ্বারা প্রস্তাব না বুঝিয়ে অনুমতি বুঝালে রিপোর্টিং ভার্বের কোনো পরিবর্তন হয় না। তবে রিপোর্টেড স্পিচের ভার্বের পূর্বে লেটের স্থলে মে বা মে বি অ্যালাউড টু কিংবা মাইট বা মাইট বি অ্যালাউড টু বসে। অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পিচ তোমার ইম্পারেটিভ সেন্টেন্স সত্য, লেট দিয়ে শুরু হয়েছে তাও সত্য, কিন্তু সেটা প্রস্তাব না বুঝে অনুমতি প্রকাশ করেছে। তো ডাইরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পিচ লেটযুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা যদি প্রস্তাব না বুঝে অনুমতি প্রকাশ করে, তাহলে সেই ক্ষেত্রে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তরের সময় রিপোর্টেড স্পিচের কোনো রকম পরিবর্তন ঘটে না। তবে এক্ষেত্রে যে বিষয়টি লক্ষ্য রাখতে হয় সেটি হলো তোমার রিপোর্টেড স্পিচের ভার্বের পূর্বে লেটের স্থলে মে বা মে বি অ্যালাউড টু কিংবা মাইট অর মাইট বি অ্যালাউড টু ব্যবহৃত হয়ে থাকে। দেখো আমরা উদাহরণটির মাধ্যমে পরিষ্কার হব। হি সেড লেট হিম টেল দ্য স্টোরি, সে বলল তাকে গল্পটি বলতে দাও।
এটা তার একটা অনুমতি চাইছে, প্রস্তাব নয়। তো যেহেতু এটা প্রস্তাব বোঝায়নি, সুতরাং রিপোর্টিভ ভার্বের কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই থেকে যাবে। তাহলে হি সেড, কমার পরিবর্তে দ্যাট বসবে আগের মতোই, হি সেড দ্যাট, হি সেড দ্যাট। তারপরে কি বলেছিলাম যে রিপোর্টিং ভার্বের কোনো পরিবর্তন হলো না। আর লেট কি হবে, লেটের স্থলে মে বা মে বি অ্যালাউড টু বসবে। এবং এই পার্সনটা যদি পরিবর্তন করি, তাহলে পার্সনটা পরিবর্তন করলে হয়ে যাবে হি সাবজেক্ট হিসেবে। তারপরে মে বলছিলাম লেটের স্থলে মে বা মে বি অ্যালাউড টু, তাহলে এখানে যেহেতু পাস্ট ফর্ম, সুতরাং এটা মাইট হবে, হি মাইট অর মাইট বি অ্যালাউড টু, মাইট বি অ্যালাউড টু। এই অংশটুকু বসবে কোথায়, রিপোর্টেড স্পিচের যে ভার্বটা থাকবে সেই ভার্বের পূর্বে। সেই জন্য এই মাইট বা মাইট বি অ্যালাউড টু, এরপরে যদি আমরা টেল লিখি, বাকিটুকু যদি লিখে দিই টেল দ্য স্টোরি, তাহলে এরকম দাঁড়ায় হি সেড দ্যাট হি মাইট অর মাইট বি অ্যালাউড টু টেল দ্য স্টোরি। অর্থাৎ কি বলেছিলাম যে ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচটি লেটযুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স, যেই রিপোর্টেড স্পিচটি থাকে সেই লেটযুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সটি প্রস্তাব না বুঝি যদি অনুমতি প্রকাশ করে, তাহলে রিপোর্টিং ভার্বের কোনো রকম পরিবর্তন হবে না, যা আছে তাই থাকবে, কমার পরিবর্তে দ্যাট বসবে। তারপরে লেটের স্থলে মাইট বা মাইট বি অ্যালাউড টু বসবে এবং পার্সনের পরিবর্তন হবে। এবং এই মাইট বা মাইট বি অ্যালাউড টুটা কখন কোথায় বসবে, রিপোর্টেড স্পিচে যে ভার্বটিকে আমরা ব্যবহার করব সেই ভার্বটির পূর্বে। ঠিক আছে, আবার এটা যদি আমরা করি তাহলে দেখো লাবু সেড লেট দ্য মেন গো, লাবু বলল লোকটিকে যেতে দাও, তাহলে ভার্বের কোনো পরিবর্তন হবে না রিপোর্টিং ভার্বের। লাবু সেড দ্যাট, লাবু সেড দ্যাট দ্য ম্যান সাবজেক্ট, দ্য ম্যান মাইট বি অথবা মাইট, শুধু মাইট কিংবা মাইট বি অ্যালাউড, দুইটাই হয়, মাইট কিংবা মাইট বি অ্যালাউড টু, তারপরে আমরা বার বসাবো গো, মাইট বি অ্যালাউড টু গো। অর্থাৎ লাবু সেড দ্যাট দ্য ম্যান মাইট অর মাইট বি অ্যালাউড টু গো, অর্থাৎ লাবু বলল তাকে যেতে দেওয়া হোক। হি সেড দ্যাট হি মাইট বা মাইট বি অ্যালাউড টু টেল দ্য স্টোরি, সে বলল তাকে গল্পটি বলতে দেওয়া হোক বা অনুমতি দেওয়া হোক, এরকম। ঠিক আছে, এবার আরেকটি বিষয় নিয়ে বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করব, সেটা হলো অনেক সময় দেখা যায় ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচ ইম্পারেটিভ সেন্টেন্স আছে এবং ইম্পারেটিভ সেন্টেন্সের ভাবার্থ অর্থ গভীরভাবে প্রকাশ করার জন্য প্লিজ অথবা স্যার নামক শব্দের ব্যবহার হয়ে থাকে। তো এরকম প্লিজ অথবা স্যার নামক শব্দ যদি রিপোর্টেড স্পিচের মধ্যে থাকে, তাহলে ডাইরেক্ট ন্যারেশনে গিয়ে পরিবর্তিত হওয়ার সময় এই প্লিজের স্থলে কাইন্ডলি অথবা পলাইটলি ব্যবহার করব এবং স্যারের স্থলে আমরা রেসপেক্টফুলি ব্যবহার করব। তো আমরা যদি এখানে দুইটা উদাহরণ দেখি, রফিক সেড টু হিজ ফ্রেন্ড প্লিজ ওপেন দ্য ডোর, রফিক তার বন্ধুকে বলল দয়া করে দরজাটি একটু খুলে দাও। এই যে প্লিজ নামক শব্দের ব্যবহার করা হয়েছে, এইটা দিয়েও সে অনুরোধ প্রকাশ করছে এবং এটা বাদে অনুরোধ প্রকাশ হয়, তবে প্লিজ দিয়ে অনুরোধ প্রকাশটা আরও গভীরভাবে প্রকাশিত হয়ে থাকে। এই প্লিজ শব্দটা ব্যবহৃত হওয়ার কারণে আমরা ডাইরেক্ট ন্যারেশনে এই শব্দগুলোর পরিবর্তে, প্লিজ শব্দটার পরিবর্তে কাইন্ডলি বা পলাইটলি শব্দটা ইউজ করব। এবং বাকি যেই নিয়ম সেটা ওই সিম্পল ইম্পারেটিভ সেন্টেন্সে যেই রকম পরিবর্তন করেছি সেভাবেই পরিবর্তিত হবে, যেহেতু এই রিপোর্টেড স্পিচটি দিয়ে একটা অনুরোধ প্রকাশিত হয়েছে, অর্থাৎ রিকোয়েস্ট, সুতরাং রিপোর্টিং ভার্বটি এখানে রিকোয়েস্ট হিসাবে ব্যবহার করব। তাহলে রফিক রিকোয়েস্টেড হিজ ফ্রেন্ড politely to open the door,
টু ওপেন দ্য ডোর। আগের নিয়মই বলেছিলাম যে রিপোর্টিং ভার্বের পূর্বে একটা টু ব্যবহৃত হবে, আর এখানে অতিরিক্ত শব্দ হিসেবে পলাইটলি শব্দটা আসছে শুধুমাত্র প্লিজ শব্দটা ব্যবহৃত ছিল বলে। তুমি পলাইট ব্যবহার না করে কাইন্ডলি বললেও পারবে। রফিক রিকোয়েস্টেড হিজ ফ্রেন্ডস কাইন্ডলি টু ওপেন দ্য ডোর, অথবা তুমি এই বলতে রফিক রিকোয়েস্টেড হিজ ফ্রেন্ড টু ওপেন দ্য ডোর কাইন্ডলি। ঠিক আছে, তুমি পলাইটলিকে শেষে ব্যবহার করলেও পারবে এবং কাইন্ডলিকে শেষে ব্যবহার করলেও পারবে, কোনো সমস্যা হবে না। এবার এটা যদি লিখি, রাশেদ সেড টু দ্য হেডমাস্টার গ্র্যান্ট মি মাই প্রেয়ার স্যার। স্যার দয়া করে আমার আবেদনটি মঞ্জুর করুন। এখানে স্যার নামক শব্দ আসছে। তো এরকম স্যার নামক শব্দ যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হবে দেখো। এটা এই রিপোর্টের স্পিচটি দিয়ে কী প্রকাশিত হয়েছে? কোনো অনুরোধ? স্যারের কাছে কি অনুরোধ করতেছে? না, স্যারের কাছে ছাত্র অনুরোধ করে না, এক ধরনের প্রার্থনা করে। সুতরাং আমরা এখানে বেগ শব্দটা ব্যবহার করব রিপোর্টিং ভার্বকে। তাহলে রাশেদ বেগড দ্য হেডমাস্টার রেসপেক্টফুলি অর্থাৎ এই স্যার নামক শব্দটা আছে বলেই এই রেসপেক্টফুলি নামক একটা নতুন শব্দের অবতারণা আমরা করলাম। তাহলে রাশেদ বেগ দ্য হেডমাস্টার রেসপেক্টফুলি টু গ্র্যান্ট মূল ভার্ব, অর্থাৎ মূল ভার্ব নয়, রিপোর্টেড স্পিচের যেই ভার্ব সেই ভার্বের পূর্বে টু বসালাম। টু গ্র্যান্ট মাই প্রেয়ার, ফার্স্ট পারসন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে, হিজ প্রেয়ার। ঠিক আছে, তাহলে কি দেখলাম এখানে যে ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচটির মধ্যে অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সটি যদিও রিপোর্টেড স্পিচের মধ্যে আছে এবং সেই রিপোর্টেড স্পিচটির মধ্যে যদি প্লিজ অথবা স্যার নামক শব্দ ব্যবহার করে থাকে তাহলে প্লিজের পরিবর্তে কাইন্ডলি আর পলাইটলি, আর স্যার নামক শব্দটির পরিবর্তে রেসপেক্টফুলি শব্দের সংযোজন দিয়ে আমরা ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করব। তো বন্ধুরা, এইভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সগুলোকে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করতে পারি। তোমরা তোমাদের গ্রামার বইয়ের বিভিন্ন উদাহরণ দেখে দেখে একটু চর্চা করার চেষ্টা করবে। আশা করি তোমাদের এই বিষয়গুলো নিয়ে আর সমস্যা হবে না। তো এভাবে বন্ধুরা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত 4টি পর্বে আমরা ন্যারেশন পার্ট শেষ করলাম। এই 4টি পার্ট তোমরা যদি আত্মস্থ করে রাখতে পারো, আশা করা যায় তোমরা জেএসসি এবং এসএসসি লেভেলে তো অবশ্যই ন্যারেশন পরিবর্তন করতে পারবে, কোনো সমস্যা হবে না। এমনকি তোমাদের উচ্চতর ক্লাসে বিশেষ করে কলেজ লেভেলে তোমরা যখন প্যাসেজ ন্যারেশন পরিবর্তন করবে তখন এই সিম্পল ন্যারেশন পরিবর্তনের নিয়মগুলো তোমাদের সহায়ক হিসাবে অনেকটা কাজ করবে। তো সেই জন্য তোমাদের নিয়মিত চর্চা করতে হবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার অন্য কোনো একদিন ক্লাসে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।